This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই যে সরবেরিয়ার হামলার ঘটনা আমরা দেখেছি, তারপর যেটা জানা যাচ্ছে ইডির ল্যাপটপ খোয়া হয়ে গিয়েছে। খোয়া যাওয়া ল্যাপটপে গুরুত্বপূর্ণ কিছু নথি ছিল ইডির, দুটো মোবাইলও খোয়া গিয়েছে বলে খবর, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ভর্তি ফাইল সেটা পর্যন্ত তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। তাণ্ডব যখন চালিয়েছিল ওই মানুষগুলো, ঠিক তাণ্ডবের সময় ইডি অফিসারদের টাকার ব্যাগও খোয়া যায় বলে অভিযোগ। যদিও এরপরই ইডি আধিকারিকরা তারা আইনি পরামর্শ নিচ্ছেন বলেও আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করতে জরুরি বৈঠকও বসেন ইডির কর্তারা। কিন্তু প্রশ্ন অনেকগুলো এই গতকালকে ঘটনার পরে। গতকালে যা ঘটনা আমরা দেখেছি তা তো সবকিছুকে ছাড়িয়ে গিয়েছে, কিন্তু বারবার যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা অন্য কোনো সংস্থা তারা বিভিন্ন সময় আসেন এই বিভিন্ন তদন্ত করতে, তখনই কোথাও না কোথাও একটা বাধার সৃষ্টি করা হয়। কেন বাংলাকে এই দৃশ্য দেখতে হয়? কোন সত্য আড়াল করতে মরিয়া হামলা গতকাল চলেছে? এই চিত্রনাট্য তো আগে থেকেই করা ছিল, সৌরভ গতকাল তুলে ধরেছেন। সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনার কেন্দ্রগুলোতে এই মুহূর্তে, যে কেন পুলিশ প্রশাসন খবর পায় না, নাকি তারা জেনেও ঘুমিয়ে থাকে, কেন তাদের টনক নড়ে না। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, সুমনের সাথে একটু কথা বলবো। সুমন, গতকাল যে আমরা ঘটনা দেখেছি নজিরবিহীন, কিন্তু বারে বারে এরকম একটা বাধার সৃষ্টি তো করা হয়, এটা কেন? কোন সত্যটা আড়াল করতে? নাকি না সবকিছু জানার পরেও কোন বিষয়টাতে নজরদারি দেওয়া হয় না, নাকি প্রশাসনের টনক নড়ে না, তাদের কাছে কোনো খবর থাকে না? সুমন, দেখো, ইডি সিবিআই রোজ একাধিক জায়গায় হানা দেয় গোটা দেশে। কোন দেশের অন্যান্য প্রান্তে কি এই ছবি দেখতে হয়? এই ছবি কেন বাংলায় দেখতে হলো? যেখানে দেখা যাচ্ছে যে ইডির গোয়েন্দাকারী আধিকারিকরা তারা যখন যাচ্ছেন একটা দুর্নীতির তদন্ত করতে, সাসপেক্টের কাছে তারা পৌঁছানোর চেষ্টা করছেন, তখন কিন্তু তাদেরকে রক্তাক্ত হয়ে প্রাণ বাঁচিয়ে কলাবন থেকে শুরু করে নদীর জল ডিঙিয়ে কিন্তু পালিয়ে আসতে হলো। এ কোন বাংলা? প্রশ্ন কিন্তু তুলছেন বিরোধীরা। এবং পরিষ্কারভাবে তোমাকে বলি যে ইডি তদন্তকারী আধিকারিকদের সাথে যে সিআরপিএফ জওয়ানরা ছিলেন, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর যারা অংশ, তারা তো বিভিন্ন সময় দেশকে রক্ষা করেন। তাদেরকে কিনা হামলার শিকার হতে হলো, তাদের মাথা ফাটলো, স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। তবে এই যে প্রথমে সন্দেশখালির ঘটনা এবং তারপর শঙ্কর আড্ডকে নিয়ে আসার সময় ইডির গাড়িতে কাঁচ ভাঙলো, ইট পড়লো, স্বাভাবিকভাবে এই ঘটনাগুলো বেশ কিছু প্রশ্ন তুলে দিচ্ছে। বিরোধীরা কেন বাংলাকে জঙ্গলরাজ বলার সুযোগটা পাবেন, সাধারণ মানুষ এই প্রশ্ন করছেন। তার সাথে সাথে প্রশ্ন উঠছে এই পরিস্থিতি তো বাংলাতে ৩৫৫ দাবি যে বিরোধীরা করে আসছে তাকে আরোটা উস্কে দিল, আরো বেশ কয়েকটা ধাপ এগিয়ে দিল। কেন এই পরিস্থিতি দেখতে হবে? এই যে মানুষ যারা কালকে এই শেখ শাহজাহানের বাড়ির সামনে কার্যত ইডি আধিকারিকদের এবং সংবাদ মাধ্যমদের পিটিয়ে বার করলেন সেই এলাকা থেকে, তাদের ক্ষেত্রে কারা প্ররোচনা দিয়েছিল, এর তদন্ত কেন ধিমে তালে হবে? আমরা দেখতে পাচ্ছি চাকরি চেয়ে যখন চাকরি প্রার্থীরা রাস্তায় নামেন, তখন কিন্তু তাদেরকে ধরপাকড় করে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়, রাত কাটাতে হয় জেলে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটলে যেখানে বাংলার আত্মসম্মান, বাংলার অস্মিতা নিয়ে প্রশ্ন ওঠে যে বাংলা কি এরকম যেখানে ইডি আধিকারিকদের রক্তাক্ত হতে হবে, বাংলা কি এরকম যেখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে রক্তাক্ত হতে হবে, তাহলে কেন তাদের তদন্ত, এই যে যারা এই মব যে কাজটা করেছে তাদের তদন্ত কেন ধিমে তালে হচ্ছে? এই প্রশ্ন কিন্তু বিরোধীরা তুলছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বাংলাকে কি তাহলে। একেবারেই তাই সুমন, তুমি যে কথাগুলো বললে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো উঠছেই, প্রশ্নগুলো উত্তর আমরা নিশ্চয়ই খুঁজে দেখব। এবং এরপরই বেশ কিছু প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে। যেমন গতকাল আমরা দেখেছি যখন এই ঘটনা ঘটে, তারপরই ইডি অফিসাররা যখন হাসপাতালে পৌঁছন, তাদেরকে দেখতে গিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার আগেই তিনি বলেছিলেন যে রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যে কোনো সংবিধান নেই আর সংবিধান মেনে কোনো কাজ হচ্ছে না। তারপরই এরপরে হাসপাতাল যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেখানে তিনি বলেন যে শাহজাহান এতই সাহসী, বাড়িতে থাকতে পারেনি, ইডির ভয় পালিয়ে গিয়েছে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরও বেশ কিছু বলেছেন, কথা শুনুন। কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল? যারা করেছিল তারা কারা? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছেন? পুলিশের গ্রেপ্তারের কথা ছাড়ুন, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো
এই তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিচারপতি গঙ্গোপাধ্যায় অনেকগুলো প্রশ্ন কালকে রেজ করেছেন। এর পাশাপাশি আরও যে বক্তব্যগুলো তার কাছ থেকে আমরা পেয়েছি যে যারা এই হামলাটা করেছিল তাদের আদৌ ভারতীয় নাগরিকত্ব আছে কিনা বা তারা বাইরে থেকে নৌকা করে এসেছেন কিনা প্রশ্ন বিচারপতি তুলেছেন। তার মানে বিরোধীরা বারবার যে অভিযোগটা করে সেই সিএএ বিষয়টা আবার যেটা নিয়ে বিজেপি সরব হয় সেদিকে কি কোথাও একটা আরও বেশি করে ইঙ্গিত করলেন বিচারপতি? কতটা গুরুতর হলে একজন বিচারপতির কাছ থেকে এরকম একটা বক্তব্য সামনে আমরা পাই? দেখো কোয়েল, একটা বিষয় পরিষ্কার, গতকাল দুপুরবেলায় মুখ খুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বক্তব্য ছিল যে রাজ্যপাল কেন বলছেন না যে এ রাজ্যে সাংবিধানিক যে সিচুয়েশন সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিকেলবেলাও দেখা গেল যে এর মধ্যে অনেক ঝড় বয়ে গেছে। বিরোধীরা বিশেষত দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক জায়গায় একাধিকবার এর বিরোধিতা করা হয়েছে। তাকে কোথাও বিজেপি বলা হচ্ছে, তাকে কোথাও সিপিএম বলা হচ্ছে। রাত বেড়েছে, তিনি চুপ করে থাকেননি। ফের এই ইডি অফিসারদের যখন তিনি হাসপাতালে দেখে গেছেন সেখানেও তিনি প্রত্যেকটা মন্তব্য করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে দুটো বিষয়, একটা হচ্ছে ফের তিনি সরব হয়েছেন যে রাজ্যে কি সত্যি সাংবিধানিক সিচুয়েশন রয়েছে। দুই, যারা আক্রমণ চালিয়েছিল তারা কারা, তারা কি এদেশের নাগরিক? কারণ সুমন যেরকমটা বলছিল যে আমরা জানি যে ইডি হোক সিবিআই হোক অফিসার যারা রয়েছেন যারা এদের সঙ্গে কাজ করছেন সেই সমস্ত জওয়ানরা সারা দেশের যাতে ভালো হয় তার জন্য তার নিরাপত্তার খাতিরে কাজ করে যান, তাদের উপরে আক্রমণ কেন, এই প্রশ্ন তুললেন বিচারপতি। এখন খুব স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন তুলছেন যে বিচারপতির আসনে বসে কি সত্যি এই প্রশ্ন তোলা যায়? একটা বিষয় পরিষ্কার যে যেখানে এই তদন্তর মূল শুরুটা যদি দেখা যায় সেটা নিয়োগ মামলা থেকে হয়েছিল। সেই নিয়োগ মামলায় একের পর এক তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। কখনো একেবারে সকাল থেকে বসে বিকেলবেলা যতক্ষণ না পর্যন্ত অ্যারেস্ট হয়েছেন, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের ঘটনার দিন মনে থাকবে যে তিনি যাতে এসএসকেএম না যান, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন। তার গ্রেফতার না হওয়া পর্যন্ত কোথাও যাতে তদন্তকারী অফিসাররা না থামেন সেরকম কড়া নির্দেশও তার কাছ থেকে এসছে। অতি সাম্প্রতিক সময় একাধিক বিষয় তিনি মুখ খুলেছেন। কোথাও গিয়ে এটা একটা খুব স্বাভাবিক বিষয় যে তাদের নির্দেশে অর্থাৎ আদালতের নির্দেশে বারবার তদন্তকারী সংস্থার যারা রয়েছেন আধিকারিক তারা বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। সেই তদন্ত যদি প্রভাবিত হয়, তার কারণ ইডি অফিসাররা যখন মার খাবেন তারা প্রশ্ন তুলবেন যে তারা কি সত্যিই আরেকবার যাবেন, তারা কোথাও যদি প্রাণ ভয় আতঙ্কিত হন তাহলে তার দায় নেবে কে? এই তদন্ত কি সত্যি কোনোদিনও শেষ হবে? সাধারণভাবে সংবিধানের নিয়ম অনুসারে রাজ্য সরকারের দায়িত্ব এই সমস্ত জায়গায় নিরাপত্তা দেওয়া। পুলিশ কোথায় ছিল সেই প্রশ্ন যদি বিচারপতি করে থাকেন, ভুলটা কোথায়? আইনজীবী মহল এমনটাই ব্যাখ্যা দিচ্ছে। খুব স্বাভাবিক যে আগামী দিনে এ ব্যাপারে আরও কড়া পদক্ষেপ নিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারেই নজর আমাদের থাকবেই। এবং যেমনটা শ্রাবন্তী বলছিল যে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তৃণমূলের প্রতিক্রিয়াও আমরা পেয়েছি যে প্রশ্নগুলো বিচারপতি গঙ্গোপাধ্যায় তুলেছেন। তৃণমূল সাংসদ সৌগত রায় কি বলছেন শোনাবো। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন যে তদন্তকারী আধিকারিকদের যদি আটকাতে তাহলে তদন্ত হবে কি করে, প্রকাশ্যে বলছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য আমি অত গুরুত্ব দিয়ে দেখি না। তার কারণ উনি যে রায় দেন সেটা তো হাইকোর্টের রায়, কিন্তু ওর যে ব্যক্তিগত মন্তব্য সেগুলোর অনেকগুলোর সাথেই আমি একমত নই। আইনের পথে চলবে। বিচারপতিরা যত মন্তব্য কম করেন রায় দেবার বাইরে তত ভালো। বিচারপতিরা যত মন্তব্য কম করবেন রায় দেওয়ার বাইরে সেটাই ভালো। সন্দেশখালীর সরবেরিয়ায় হামলা নিয়ে গতকাল রাতে বসিরহাট পুলিশ জেলা এবং এসপি ডিজির কাছে অভিযোগ ইডি জানিয়েছে। কি কি বিষয় ইডি উল্লেখ করেছে আমরা একটু জানার চেষ্টা করব। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, ইডি তাদের যে অভিযোগ জানিয়েছে ডিজির কাছে তাতে বিস্তারিতভাবে কোন কোন বিষয়গুলো তারা উল্লেখ করেছে? প্রথমে তোমাকে যেটা বলবো যে গতকাল সন্দেশখালী সরবেরিয়াতে রেশন বন্টন দুর্নীতিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে যেভাবে বা যে নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ ইডি তদন্তকারী অফিসারদের, শুধু তাই না তাদেরকে মারধর করা বা তাদের আক্রান্ত হওয়া, তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র ছিনিয়ে নেওয়া বা ঘটনার পর একটি ল্যাপটপ উধাও হওয়ার ঘটনা ঘটে।
এবং তার পরবর্তীতেই কিন্তু ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা একদিকে যেমন আইনি পরামর্শ নেওয়ার কাজ করেন এবং তার পাশাপাশি তারা নিজেরা আলোচনার পরেই কিন্তু গতকাল রাতেই যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে ইমেল মারফত একদিকে ডিজির কাছে, রাজ্য পুলিশের ডিজির কাছে, অন্যদিকে জেলা পুলিশ সুপারের কাছেও কিন্তু অভিযোগ জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে যেভাবে গ্রামবাসীরা তাদের উপরে চড়াও হয়ে মারধর করা, এমনকি লাঠি বাঁশ নিয়ে তাদের গাড়িতে ভাঙচুর চালানো, এমনকি ছিনতাই চালানোর চেষ্টা করা হয়, এই গোটা বিষয়টি শুধু তাই নয় যে কিডন্যাপিং এর চেষ্টাও করা হয়েছে, এই ধরনের গোটা বিষয়টা উল্লেখ করেই কিন্তু এই অভিযোগ জানানো হয়েছে। এবং ইমেল মারফত ইডির তরফ থেকে একদিকে রাজ্য পুলিশের ডিজি, অন্যদিকে জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, বেশ, ধন্যবাদ সুপ্রিয়। একই দিনে দুবার ইডির উপরে একই দিনে দুবার ইডির উপরে